নমস্কার, কোয়ার্ক কেরিয়ার ইনস্টিটিউটে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে তোমাদের এই বছরের পদার্থবিদ্যা কোশ্চেনটা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের। আগের একটা ভিডিওতে আমি এমসিকিউ এবং এসএকিউ আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি তোমরা ডেসক্রিপশান বক্সে চলে যাও, সেখানে আগের ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। ওই যে ভিডিওটাতে একটা কোশ্চেন একটু সিলি মিস্টেক হয়ে গেছিলো আমার, একটু কারেকশান করে নাও তোমরা। যেটা ছিল সেটা বলেছে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব স্মল ডি এবং ছিদ্র থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে ঝালরের কৌণিক বেদ হবে। অপশান এ ছিল ডি ল্যামডা বাই ডি, অপশান বি ছিল ডি ল্যামডা বাই 2D, অপশান সি হচ্ছে ল্যামডা বাই ডি, আর অপশান ডি ছিল ল্যামডা বাই 2D। তাহলে যদি আমরা এনতম ফ্রিঞ্জের ক্ষেত্রে কৌণিক সরণটা ক্যালকুলেট করি, থিটা এন ইজ ইকুয়াল টু কী হয় যে এক্স এন বাই ক্যাপিটাল ডি। আবার এক্স এন ইজ ইকুয়াল টু তোমরা কী জানো যে ডি এন ল্যামডা বাই 2D ডিভাইডেড বাই কি ক্যাপিটাল ডি। এইখানে যে 2D রাশিটা, যেটা আমি আগের সলিউশনে ভুল করেছিলাম অভ্যাসের বসে, যেটা হচ্ছে যে উৎসদের দূরত্ব কিন্তু 2D, আমাদের ক্যালকুলেশন আমরা ধরে এইটা নিচে 2D পেয়েছিলাম, কিন্তু এইখানে উৎসদের দূরত্ব কত বলেছে, ডি বলেছে। তাহলে এক্স এন কত হবে, ডি এন ল্যামডা বাই স্মল ডি। তাহলে এটা কত হচ্ছে, এন ল্যামডা বাই স্মল ডি। এটা যদি তুমি ধরো n+1তম ফ্রেঞ্জের ক্ষেত্রে কৌণিক সরণ বের করো, তাহলে কি হবে, এক্স এনের জায়গায় কী হবে, এক্স এন প্লাস 1, তাহলে এক্স এন প্লাস 1 ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, এটা ইজ ইকুয়াল টু কত হবে যে n+1 ইন্টু ল্যামডা বাই ডি। যদি তুমি থিটা n+1 মাইনাস থিটা এন ক্যালকুলেট করো, সেটাই কত হবে যে ল্যামডা বাই 2D, মানে এটা মাইনাস এটা, তাহলে কৌণিক তোমার হচ্ছে বেদ কত হচ্ছে, ল্যামডা বাই ডি। তাহলে অপশান কোনটা হবে, অপশান সি। এটা ভুলে ডি এর জায়গায় 2D বলে দিয়েছিলাম, যে উৎসদের দূরত্ব যেরকম বইতে করা থাকে, যে উৎসদের দূরত্ব 2D ধরে ক্যালকুলেশন করো, ওইটা একটু ভুল হয়ে গেছিলো, একটু কারেকশান করে নাও। আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে 1.6 অথবা আমি আগের ডেটে হোয়াটসঅ্যাপে কোশ্চেনটা পেয়েছিলাম, এটা ক্লিয়ারলি আসেনি তখন, দেখে নাও একটু। একটি অসীম বিস্তৃত সমান্তরাল ধাতব পাতকে একটি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে সিগমা কুলম্ব পার মিটার স্কোয়ার আধান ঘনত্বে আহিত করা হলো। ধাতব পাতের পৃষ্ঠতলের নিকটবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? হ্যাঁ, যেটা তোমরা জানো যে কুলম্বের উপপাদ্য, যে সিগমা বাই কে এপসাইলন নট। তাহলে অপশান কত হবে, যে অপশান এ সিগমা বাই কে এপসাইলন নট। আচ্ছা, আজকে আসছি পার্ট এ সেকশন 2 গ্রুপ বি। পার্ট এ সেকশন 2 গ্রুপ বি। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, যে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান সরণের জন্য কোনো কাজ করতে হয় না কেন? দেখো, যদি আমরা এইটাকে একটা সমবিভব তল ধরি এবং এখানে একটা বিন্দু ধরলাম এ এবং এইখানে একটা বিন্দু ধরলাম যে বি, এবং এ বিন্দুর বিভব ধরলাম ভি এ আর বি বিন্দুর বিভব ধরলাম ভিবি। যদি আমি একটা কিউ আধানকে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে চাই, তাহলে কার্য ইজ ইকুয়াল টু কত হয়, যে কিউ ইন্টু বিভব প্রভেদ। যদি আমি এটার ধরো বিভব প্রভেদ কত হবে, এই দুই বিন্দুর মধ্যে ভিবি মাইনাস ভি এ। যেহেতু এই দুটো বিন্দু দেখো সমবিভব তলের উপরই অবস্থিত, তাহলে সমবিভব তলের বৈশিষ্ট্য কি, প্রত্যেকটা বিন্দুর বিভব কী হবে, সমান হবে। তাহলে বিভব যদি দুটো বিন্দুর সমান হয়, বিভব পার্থক্য কত হবে, 0 হবে। তাহলে ভিবি মাইনাস ভি ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে কার্য ইজ ইকুয়াল টু কত, 0। এই জন্য কোনো কাজ করতে হয় না। এরপরে অথবা দেখো, তাহলে এটা হচ্ছে 1 নম্বরের কোশ্চেন। অথবা দেখো যে একটি বিচ্ছিন্ন মাইনাস কিউ আধানগ্রস্ত কণার জন্য সমবিভব তলগুলি অঙ্কন করো ও তড়িৎ ক্ষেত্র ই রেখা অঙ্কন করো। ধরো এখানে একটা মাইনাস কিউ আধান আছে, তো ওরা মাইনাস কিউ আধানের জন্য তড়িৎ বলরেখাগুলো কীরকম হয়, অরীয়ভাবে অন্তর্মুখী হয়। তাহলে দেখো যে অরীয়ভাবে অন্তর্মুখী, এরকমভাবে তড়িৎ বলরেখাগুলো আছে।
আর আমরা তড়িৎ ক্ষেত্রে যে দিক সেটা কি হয়, তড়িৎ বলরেখা বরাবর হয়, তাহলে এইগুলোই কি হবে, তড়িৎ ক্ষেত্রের দিক হবে। আর সমবিবাহ তল কোনগুলো হবে, যে এই আধান থেকে নির্দিষ্ট দূরত্বে তুমি যদি একটা গোলাকার রেখা কল্পনা করো, তাহলে এই রেখাগুলো হবে কি সমবিভব রেখা বা সমবিবাহ তল। তল কল্পনা করলে সমবিবাহ তল, এখানে যেহেতু তল বলেছে তল বলবে। তাহলে কারণ কি ভি ইজ ইকুয়াল টু তোমরা কি জানো যে 1/4πε0 Q/r। যদি আরটা প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে একই হয় তাহলে বিভব কি হবে, একই হবে। তাহলে এইগুলোকে আমরা বলতে পারি যে সমবিভব তল। আচ্ছা, এরপর 2 দাগের কোশ্চেন দেখো। 2 দাগের কোশ্চেন প্রথমটা তোমরা পারবে, বইতে পেয়ে যাবে, যে তড়িৎ বর্তনী সংক্রান্ত কিরশফের সূত্র, যেটা কেভিএল আর কেসিএল, সেগুলো তোমরা পারবে। অথবাটা দেখো, আমি যেগুলো তোমরা বইতে পেয়ে যাবে সেইগুলো করব না, কারণ সময় নষ্ট করে লাভ নেই। যেইগুলো একটু অন্য টাইপের কোশ্চেন আমি সেইগুলো করে দিচ্ছি। দেখো অথবা কি বলেছে, একটি 1.5 তড়িৎ চালক বল এবং 0.2 এর আভ্যন্তরীণ রোধযুক্ত তড়িৎ কোষে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠিয়ে তড়িদাহিত করা হচ্ছে, তাহলে 2 প্রান্তের বিভব প্রভেদ কত হবে। আমি ধরলাম এখানে একটা ব্যাটারি আছে, এটার পজিটিভ এন্ড, এটা হচ্ছে নেগেটিভ এন্ড। এটা ধরো এ বিন্দু, এইখানে ব্যাটারির ধরলাম যে আভ্যন্তরীণ রোধ স্মল আর, আর এটা ধরো বি বিন্দু। তাহলে চার্জিংয়ের সময় কি হবে, নিশ্চয়ই এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে কারেন্ট যাবে, তাহলে কারেন্টের ভ্যালু ধরলাম আই। আর এই ব্যাটারির যে তড়িৎ চালক বল সেটা আমরা ধরলাম ধরো ই। তাহলে যেহেতু এটা পজিটিভ এটা নেগেটিভ, আবার দেখো এইটা কি হচ্ছে, এই আর এর 2 প্রান্তে কোন প্রান্তটা নেগেটিভ হবে পজিটিভ হবে, দেখো কারেন্ট যাচ্ছে কোন দিকে, এই দিকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা কি হবে, পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। কেভিএল লাগাই, তাহলে কি হবে যে ভি এ মাইনাস ই মাইনাস আর ইজ ইকুয়াল টু ভিবি। কারণ দেখো কারেন্টটা এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যাচ্ছে, তাহলে ভি এ এইটা নিশ্চয়ই এইখানে একটা ব্যয়িত হবে, এইখানে একটা ব্যয়িত হবে, দিয়ে বাকিটা এখানে আসবে। তাহলে যদি আমরা ক্যালকুলেট করে কেভিএল লাগিয়ে ভি এ মাইনাস ই মাইনাস আই আর ইজ ইকুয়াল টু কত হবে, ভিবি। তাহলে এইখান থেকে দেখো যে ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু কত হবে, ই প্লাস আই আর। এটা কার সময়, চার্জিংয়ের সময়। এটা মনে রাখবে যে চার্জিংয়ের সময় আমরা কিন্তু পড়েছিলাম যে ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই আর, সেটা কিন্তু ডিসচার্জিংয়ের সময়। এটা কিন্তু মনে রাখবে যে এই কন্ডিশানটা হচ্ছে ডিসচার্জিংয়ের ক্ষেত্রে, আর এই কন্ডিশানটা হচ্ছে চার্জিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, আমি একটু দেখি না ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কি করে ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই আর হচ্ছে। তাহলে এইখানে আমরা একই রকম আঁকলাম, এটা ধরো পজিটিভ, এটা নেগেটিভ, এটা ধরো আভ্যন্তরীণ রোধ, এটা ধরো বি প্রান্ত। আর কারেন্টটা চার্জিংয়ের সময় ডিসচার্জিংয়ের সময় কোন দিকে, নিশ্চয়ই চার্জিংয়ের উল্টো ডিরেকশানে। আমি ধরলাম এই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এই দিকে কারেন্ট গেলে এটা কি হবে, পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে এটা। তাহলে দেখো এটা হচ্ছে ই। আর তাহলে এইখানে আমরা কি বলতে পারি যে ভিবি মাইনাস আই আর প্লাস ই ইজ ইকুয়াল টু কত, ভি এ। তাহলে এইখানে ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ই মাইনাস আই আর হচ্ছে। তাহলে দেখো এইখানে আমরা ই ইজ ইকুয়াল টু ভি প্লাস আই আর পেলাম, কিন্তু এইখানে কত হচ্ছে যে ই মাইনাস আই আর। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এইটা চার্জিংয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে ডিসচার্জিংয়ের ক্ষেত্রে। তোমাদের কিন্তু চার্জিং কন্ডিশান বলেছে, তাহলে এখানে ভি ক্যালকুলেট করব আমরা। তাহলে ই কত বলেছে 1.5 প্লাস আই কত বলেছে 2, আর আর কত বলেছে 0.2, তাহলে 1.9 ভোল্ট। এটা কনসেপচুয়াল একটু কোশ্চেন ছিল। আচ্ছা, এরপর আসছে তিনেরটা কি বলেছে, যে শ্রেণীতে অবস্থিত একটি এলসিআর বর্তনীকে এসি উৎসের সঙ্গে সংযুক্ত করা হলো দশাচিত্র ব্যবহার করে বর্তনের প্রতিঘাতে রাশিমালা। একটু কোশ্চেনটাতে বাংলা শব্দগুলো একটু উলট পালট করা আছে, প্রতিঘাত হবে না, এটা প্রতিরোধ হবে। কারণ তোমরা যখন ইংলিশের কোশ্চেনটা দেখবে সেখানে কিন্তু ইম্পিডেন্স লেখা আছে, আর প্রতিঘাত কিন্তু রিয়েক্টেন্স হয়। হ্যাঁ, এখানে শব্দটা একটু উলট পালট করে দিয়েছে। আর কোশ্চেনের প্রথমে কিন্তু বলা আছে যে ইংরেজির কোশ্চেনগুলোই কিন্তু সঠিক হবে। হ্যাঁ, তাহলে এইখানে আমরা প্রতিঘাতের জায়গায়
ইকুয়েশানে এইখানে প্রতিঘাতের জায়গায় প্রশ্নে প্রতিরোধ হতো, তাহলে তোমরা দশাচিত্র কি হয়, এটা ধরো আর, এটা ধরো জেড, আর এটা কি হয় যে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, মানে এইদিকে ধরো ওমেগা এল হয় এত দূর পর্যন্ত, এ নিচের দিকে ধরো 1/ওমেগা সি হয়, তাহলে এইটা যদি নেগেটিভ হয় এটা যদি পজিটিভ হয়, একই রেখা বরাবর কাজ করছে, তাহলে লব্ধি কী হবে, একটু কম হবে, এত দূর পর্যন্ত হয়েছে ধরো এইটা, তাহলে এইটা ইজ ইকুয়াল টু কী হবে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, আর এইটা যদি আর হয় এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, তাহলে জেড ইজ ইকুয়াল টু কী হবে √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি এর স্কোয়ার। এটা হচ্ছে প্রতিঘাত, কারণ এটা অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। আচ্ছা, এরপর অথবা দেখো এখানে অথবা কোশ্চেন কি বলেছে, একটি এসি বর্তনী তাৎক্ষণিক প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ বলে দিয়েছে, তড়িৎ বর্তনী একটি পূর্ণচক্রে গড় ক্ষমতা কত, তাহলে আই ইজ ইকুয়াল টু কি বলেছে 10 sin 314 টি অ্যাম্পিয়ার, আর ভি ইজ ইকুয়াল টু কত বলেছে 200 sin 314 টি ভোল্ট। তোমাকে বের করতে বলেছে পূর্ণ চক্রে গড় ক্ষমতা কত হবে। তাহলে তোমরা নিয়ম কি জানো, পি বার ইজ ইকুয়াল টু কী হয়, পি বার ইজ ইকুয়াল টু যে 1/2 P0 V0 সরি I0 V0 ইন্টু কস থিটা। থিটাটা কি আই এবং ভি এর মধ্যে দশা পার্থক্য। তাহলে এইখানে ইকুয়েশান দেখে বলো দুটো ইকুয়েশানের কি দশা পার্থক্য আছে, দশা পার্থক্য নেই, তাহলে কস জিরো মানে কত 1 হয়ে যাচ্ছে, তাহলে হাফ ইন্টু I0 কত এটা 10, V0 কত 200, তাহলে এটা কত হচ্ছে ভ্যালু 1000 কি হবে ওয়াট হয়ে যাবে, তাহলে 1000 ওয়াট হচ্ছে ক্ষমতা। এটা গেল 3 দাগের অথবা। এরপর 4 দাগের কোশ্চেন দেখো, একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিভাবে সৃষ্টি করা হয়, হার্য স্পন্দক। হ্যাঁ, হার্য স্পন্দক। তাহলে এখানে কীরকম হবে যে এখানে একটা ধরো ট্রান্সফরমার থাকবে, এখানে একটা ট্রান্সফরমার, এইখানে ধরো এসি সোর্স দিয়ে দাও, এখানে ধারক দিয়ে দাও, এদিকে রোধক দিয়ে দাও, আর এদিকে একটা ইন্ডাক্টর দিয়ে দাও আবেশক, আর এইদিকে ট্রান্সফরমার লাগিয়ে এখানে একটা অ্যান্টেনার সঙ্গে যোগ করে দাও, তাহলে এটা সি, এটা আর, এটা এসি সোর্স, আর এটা হচ্ছে এল, আর এইখানে হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফরমার, তাহলে এটা হচ্ছে ট্রান্সফরমার, আর এটা হচ্ছে অ্যান্টেনা। এখান থেকে কি হবে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নির্গত হবে। তাহলে এইটা হচ্ছে তড়িৎ চুম্বকের তরঙ্গ কীভাবে সৃষ্টি করা হয়। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র বিস্তারের সঙ্গে তড়িৎ চুম্বকের তরঙ্গের গতিবেগের সম্পর্ক তোমরা বলতে পারবে যে জানো যে E0/B0 ইজ ইকুয়াল টু কত হয়, সি হয় এটা। আচ্ছা, এরপর 4 দাগের অথবার কোশ্চেনটা দেখো, এক্স অক্ষ বরাবর অগ্রগামী একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করো। এই চিত্রে কম্পনরত তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের দিক স্পষ্টভাবে নির্দেশ করো। তাহলে এইখানে তোমরা একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র অঙ্কন করবে। তাহলে এটাকে যদি এক্স বলো, এইটাকে যদি এক্স বলো, তাহলে এটা কি হবে জেড, এটা ধরো ওয়াই। হ্যাঁ, তাহলে এই দিকে যদি ধরো বি আসে, এইদিকে ধরো বি ভেক্টর চৌম্বক ক্ষেত্র ভেক্টর, এইদিকে যদি ই হয় তাহলে এই দিকে কী হবে সি যাবে, মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যাবে। তাহলে এইখানে এগুলো এঁকে দেবে। হ্যাঁ, এই চিত্রটা তোমাদের বইতেও আছে। হ্যাঁ, বইতেও আছে, এরকম হবে। আচ্ছা, এটা গেল অথবা 4 অথবা গেল। এরপর 5 দাগের কোশ্চেন কি বলেছে দেখো, যে ত্বরান্বিত একটি প্রোটন এবং একটি আলফা কণিকার সঙ্গে সংশ্লিষ্ট দ্বি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য সমান করতে প্রয়োজনীয় বিভবের অনুপাত কত। তাহলে আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু কী জানি, ল্যামডা ইজ ইকুয়াল টু H/P, H/P। আর যদি আমরা গতিশক্তির সঙ্গে রিলেশন করি তাহলে H/p
√2mE, এটা আমরা জানি। তোমাকে প্রোটন কণিকা এবং আলফা কণিকা এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান। তাহলে যদি আমরা প্রথমে প্রোটনের ক্ষেত্রে ল্যামডা পি ইজ ইকুয়াল টু এইচটা কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই 2 ইন্টু এমপি ইন্টু ই করি, তাহলে এখানে ত্বরণ বিভব যদি ভিপি হয় তাহলে ই ইজ ইকুয়াল টু কত হবে, যে কিউটা কত প্রোটনের ক্ষেত্রে একটা কিউ থাকবে, তাহলে এখানে ধরো কিউ মানে শুধু কিউ আধান ধরলাম ইন্টু আমি বিভব ধরলাম ত্বরণ বিভব যে ভিপি। আর আলফা কণিকার ক্ষেত্রে যদি আমরা ল্যামডা আলফা ধরি, ল্যামডা আলফা ইজ ইকুয়াল টু কত হবে, যে এইচ বাই এইচটা কনস্ট্যান্ট টার্ম, এইচের কোনো পরিবর্তন হবে না, ডিভাইডেড বাই 2 ইন্টু এম আলফা ইন্টু, দেখো যে আলফা কণিকার যে আধানটা প্রোটনের আধানের কত গুণ হয়, 4 গুণ হয়, তাহলে এইখানে আমরা 4q করতে পারি ইন্টু ত্বরণ বিভব ধরলাম যে ভি আলফা। তাহলে যেহেতু ল্যামডা আলফা এবং ল্যামডা পি সমান, তাহলে এইখানে আমরা লিখতে পারি যে √2mp কিউ ইন্টু ভিপি ইজ ইকুয়াল টু √2m আলফা 4q ইন্টু ভি আলফা। দুদিকে বর্গ করে দাও, তাহলে 2 কাটছে, তাহলে এমপি কিউ কেটে যাবে, ভিপি ইজ ইকুয়াল টু এম আলফা 4 থাকবে 4m আলফা ইন্টু ভি আলফা। তাহলে এইখান থেকে দেখো যে দুটোর ত্বরণ বিভবের অনুপাত ক্যালকুলেট করতে বলেছে, তাহলে ভিপি বাই ভি আলফা ইজ ইকুয়াল টু কত হবে, ভিপি বাই ভি আলফা ইজ ইকুয়াল টু কত হবে, যে 4m আলফা বাই কত এমপি। তাহলে আলফার যে ভরটা প্রোটনের ভরে কত গুণ, 2 গুণ হয়, তাহলে এটা কত হবে 8 হয়ে যাবে। তাহলে অনুপাত কত হবে 8:1। আচ্ছা, এরপর এর অথবাটা দেখো, অথবা কি বলেছে, ভি বিভবে ত্বরান্বিত একটি ইলেকট্রনের সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় রাশিমালাটি নির্ণয় করে। এটা খুব সহজ ছিল। তোমরা ল্যামডা ইজ ইকুয়াল টু কী জানো, এইচ বাই পি, আবার পি ইজ ইকুয়াল টু তোমরা কী জানো যে এইচ বাই √2mE। যদি ইলেকট্রন আধান যদি ই হয় আর ত্বরণ বিভব যদি ভি হয়, তাহলে এইখানে ই এর জায়গায় আমরা √2m ই ইন্টু ভি লিখতে পারি, কারণ ই ইজ ইকুয়াল টু ইভি। হ্যাঁ, এটা তাহলে এইটা কি হবে, যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই √2mE ইন্টু ভি। হ্যাঁ, এটা কি হচ্ছে যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এটা সহজ ছিল। প্রথম কোশ্চেন বলেছে 6টা যে স্থির তড়িৎ এর গসের উপাদ্যটি লেখো। এই উপাদ্য প্রয়োগ করে সুষমভাবে আহিত ল্যামডা রৈখিক আধান ঘনত্বের একটি দীর্ঘ সরু তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ক্যালকুলেট করো। তাহলে এইটা তোমরা বইতে পেয়ে যাবে, নিজেরা করতে পারবে। অথবা কি বলেছে, একটি রো দ্বিমেরুর ভ্রামক বিশিষ্ট তড়িৎ দ্বিমেরুকে একটি ই সমপ্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। প্রমাণ করো টর্ক টাউ ইজ ইকুয়াল টু রো ক্রস ই। এটা তোমরা বইতে পেয়ে যাবে। তারপরের যে কোশ্চেনটা সেটা বলে দিচ্ছি, যে তড়িৎ দ্বিমেরুটির ভ্রামক যখন সর্বোচ্চ ভ্রামকের অর্ধেক হয়, সেই অবস্থায় তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুটির অবস্থানের চিত্র অঙ্কন করো। এইখানে কিন্তু কোশ্চেনটার শব্দ একটা জায়গাতে ভুল আছে, যেটা হচ্ছে ভ্রামক হবে না, এখানে টর্ক হবে। তোমরা যদি ইংলিশের কোশ্চেনটা দেখো তাহলে এখানে কিন্তু টর্ক লেখা আছে। তাহলে টর্ক টাউ এর মডুলাস ভ্যালু কত হয়, পিই সাইন থিটা হয়। তাহলে সর্বোচ্চ টর্কের অর্ধেক, তাহলে সাইন থিটা কখন ম্যাক্সিমাম হয়, যখন থিটা ইজ ইকুয়াল টু 90 হয়, আর সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1 হয়। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1, তাহলে টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু কত পিই। তাহলে এখানে কি বলেছে, টর্ক যখন সর্বোচ্চ টর্কের অর্ধেক হয়, তাহলে টাউ ইজ ইকুয়াল টু কত পিই বাই 2, তাহলে টাউ ইজ ইকুয়াল টু পিই বাই 2। তাহলে এইটাকে যদি আমরা এই ইকুয়েশনের সঙ্গে তুলনা করি, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত পাবো, 1/2।
সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/2, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে 30 ডিগ্রি হবে। তাহলে যদি এইদিকে ধরো ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো থাকে, হ্যাঁ, আর ধরো এইদিকে তোমার হচ্ছে নেগেটিভ কিউ আধান, এইখানে পজিটিভ কিউ আধান, এইদিকে টর্ক কাজ করবে, বল কাজ করবে প্লাস কিউই, আর এইদিকে মাইনাস কিউই, তাহলে এই প্লাস কিউই মাইনাস কিউই মিলে একটা কি গঠন করবে টর্ক, মানে একই বস্তুর উপর দুটি সমান এবং বিপরীতমুখী বল কাজ করছে, তার ফলে টর্ক উৎপন্ন হবে। আর এই অ্যাঙ্গেলটা কত হবে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেল কত হবে 30 ডিগ্রি, এটা বের করতে বলেছে। এরপর সাতেরটা দেখো, সাতেরটা কি বলেছে, বহিস্থ তড়িৎ ক্ষেত্র ই এর উপস্থিতিতে Q1 এবং Q2 আধান সম্পন্ন দুটি বিন্দু আধানকে অসীম থেকে R1 এবং R2 বিন্দুতে এনে একটি সংস্থা গঠন করতে প্রয়োজনীয় স্থিতিশক্তি রাশিমালা নির্ণয় করো। যদি আমরা তাহলে এখানে একটা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র অঙ্কন করি, ধরো এটা এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, আর এটা ধরো মূল বিন্দু। এই মূল বিন্দু রেসপেক্টে এটার পজিশন ভেক্টর কত R1 আর এটার পজিশন ভেক্টর কত R2। তাহলে এইখানে কত আধান রেখেছে, এইখানে আধানটা কত যে Q1, তাহলে আধানের ভ্যালু কত Q1, এইখানে আধান কত Q2, এটা Q2। তোমাকে বের করতে বলেছে যে প্রয়োজনীয় স্থিতিশক্তি কত হবে। তাহলে বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড কত কাজ করছে, ধরো এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, তার ভ্যালু কত ই, তাহলে এটার ভ্যালু কত ই। তাহলে যেহেতু আমার আগে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড এই অঞ্চলে কাজ করছে, কাজ করছে মানে নিশ্চয়ই এই বিন্দুতে একটা বিভব আছে। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলাম যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের দরুন, এখানে ধরি লিখে নাও যে ধরি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের দরুন এ বিন্দুতে বা এ বিন্দুর বিভব V1, হ্যাঁ, এটাকে R1 দিয়ে লিখতে পারো, V1 ব্র্যাকেটে R1। তাহলে এইখানে এটা বিভব কত কাজ করছে, V1 কাজ করছে। তুমি প্রথমে ধরো Q1 আধানটাকে নিয়ে আসতে চাইছো, মানে আমি একটা একটা আধানকে নিয়ে এসে সংস্থা গঠন করব। যেহেতু তোমাকে দুটো আধান মিলে সংস্থা গঠন করতে হবে, আমি কি করলাম প্রথমে Q1 আধানকে নিয়ে আসব। অতএব Q1 আধানকে নিয়ে আসতে কৃতকার্য কত হবে, কৃতকার্য কত হবে, যদি সেটাকে W1 ধরি, W1 ইজ ইকুয়াল টু কত হবে যে Q1 ইন্টু V1 ব্র্যাকেটে R1। এটা হচ্ছে Q1 আধানকে নিয়ে আসতে কার্য। এরপর আমি কি করব যে Q2 আধানকে নিয়ে আসব। তাহলে Q2 আধানকে নিয়ে আসতে, দেখো যখন আমি Q2 আধানকে এই অঞ্চলে নিয়ে আসছি, তখন দেখো বাহ্যিক যে তড়িৎ ক্ষেত্র সেটার বিরুদ্ধে আমাকে কার্য করতে হবে। আবার দেখো এই যে Q1 আধান যেটাকে আমি একটু আগে আনলাম, তার দরুন এখানে একটা বিভব কাজ করবে, মানে তার বিপরীতে একটা কাজ করতে হবে। তাহলে Q2 আধানকে নিয়ে আসতে ই এর বিপরীতে বা ই এর বিরুদ্ধে প্রয়োজনীয় কার্য কত হবে। তাহলে এইখানে ভ্যালু ক্যালকুলেট করব। আমি ধরলাম যে প্রয়োজনীয় কার্য E2 তে এনেছি, আর পজিশন ভেক্টর কত, যে পজিশন ভেক্টর R2। তাহলে এই R2-র জন্য এই পয়েন্টে বিভব ধরলাম যে V2, তাহলে কার্য কত হবে Q2 ইন্টু V2 R2 ব্র্যাকেটে। এটা হচ্ছে প্রয়োজনীয় কার্য। আরেকটা কার্য কি, যে Q2 আধানকে নিয়ে আসতে Q1 এর দরুন বা এর জন্য বিভবের বিরুদ্ধে কৃতকার্য কত হবে, মানে এই আধানের জন্য এই পয়েন্টে একটা তো বিভব হবে, তাহলে সেইটা কি হবে। তাহলে এই আধানের জন্য যদি আমরা বিভব ক্যালকুলেট করতে চাই, এটাকে আমরা যোগ করব। এটাকে যদি আমরা R12 দিয়ে প্রকাশ করি, তাহলে 1/4 পাই এপসাইলন নট
Q1/R12, এটা কি হলো বিভব, তাকে আমি কি দিয়ে গুণ করব, আধান দিয়ে গুণ করব। তাহলে এইটা কি হচ্ছে যে Q2 আধানকে নিয়ে আসতে Q1 এর জন্য বিভবের বিরুদ্ধে কৃতকার্য, এটা পেলাম। তাহলে এই সংস্থার মোট যে স্থিতিশক্তি সেটা কি হবে, এই কার্য একটা হলো, আবার এইখানে একটা কার্য হলো, তাহলে তিনটা আমি কার্যকে কি করব, যোগ করব। তাহলে মোট স্থিতিশক্তি সংস্থার মোট স্থিতিশক্তি কত হলো, যে Q1V1 ব্র্যাকেটে R1 প্লাস কত Q2V2 ব্র্যাকেটে R2 প্লাস কত, যে 1/4πε0 Q1 Q2/R12, মানে একটা আধানকে নিয়ে আসতে যেই কার্যগুলো আমাকে করতে হচ্ছে সেইগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এই সংস্থার মোট স্থিতিশক্তি পেয়ে যাব। এটা হচ্ছে 7 দাগের কোশ্চেন ছিল। আচ্ছা, এইখানে তোমরা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে ধরুন এ বিন্দুর বিভব V1 ধরলাম, বি বিন্দুর একদমে করে দাও, বি বিন্দুর বিভব ধরো V1 V2 R2, তাহলে এটা সহজে হয়ে যাবে। এটা গেল 7এরটা। এরপর 7এর অথবাতে আসছি। অথবাতে কি বলেছে, যে সমপ্রবাহের উৎসের সাহায্যে একটি সমান্তরাল পাতধারকে ভি বিভবে আহিত করা হলো, এরপর ধারকটিকে উৎস থেকে বিচ্ছিন্ন করা হলো। এখন ধারকের পাত দুটির মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে নিম্নলিখিত ক্ষেত্রে কি পরিবর্তন ঘটবে তা লেখো। কি বের করতে বলেছে, ধারকের ধারকত্ব কি হবে বের করতে বলেছে, আর 2 নম্বর কি বলেছে, পাত দুটির মধ্যেকার তড়িৎ ক্ষেত্র 3 নম্বর বের করতে বলেছে শক্তি, 3 নম্বর বের করতে বলেছে শক্তি। তাহলে আমরা C = কি জানি, যদি বায়ু মাধ্যমে হয় ε0 d। ε0টা কি, যে শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা, আলফাটা কি, যে পাতের ক্ষেত্রফল, আর ডিটা কি, যে দুই পাতের মধ্যবর্তী দূরত্ব। যেহেতু দেখো ধারকটাকে উৎস থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তাহলে বিচ্ছিন্ন করা মানে আধান কি হয়ে যাচ্ছে, আধান যদি আমরা আধানটা কিউ ধরি সেটা কি স্থির হয়ে যাচ্ছে, তাহলে আধানটা কি হলো, স্থির। এরপর কি বলেছে, যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলো, তাহলে এইখানে ডি ছিল, ডিটাকে বাড়িয়ে 2D করা হলো। তাহলে এই দূরত্বটাকে যদি 2D করা হয় তাহলে এখন তোমার হচ্ছে ধারকত্ব কত, যদি C' হয় তাহলে C' ε0 আলফা বাই কত হবে 2D। তাহলে এটা দেখো কত হচ্ছে C/2 হচ্ছে, মানে ধারকত্ব কি হচ্ছে, পূর্বের ধারকত্বের অর্ধেক। তাহলে ধারকের ধারকত্ব কি হচ্ছে, যে অর্ধেক হয়ে যাচ্ছে, ধারকত্ব কি হচ্ছে অর্ধেক। তারপর দেখো কি বলেছে, পাত দুটির মধ্যকার তড়িৎ ক্ষেত্র, তোমরা E × D = কি জানো, ভি জানো। এইখানে ডিটা কত হয়েছে, 2D হয়েছে, তাহলে আগে ধরো ই ছিল, এখন ধরো E' হয়েছে, দূরত্ব কত হয়েছে, ডি হয়েছে। বের করতে বলেছে যে এই E' আগের থেকে বেশি না কম, আর ভিটা বেশি হচ্ছে না কম হচ্ছে। দেখো যে কিউ = CV, কিউটা কনস্ট্যান্ট টান, দেখো আধানটা স্থির, তাহলে আধানটা যদি স্থির হয় আর এই ধারকত্ব কি হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, ধারকত্ব যদি অর্ধেক হয় বিভব কত হচ্ছে, নিশ্চয়ই দ্বিগুণ হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে, 2V হয়ে যাচ্ছে। তাহলে E' কত হচ্ছে, বা E' × D = কত, ভি। তাহলে দেখো যে এই রাশি সমান, তাহলে এখানে আমরা বলতে পারি E' = E। তাহলে ধারকত্বের তড়িৎ ক্ষেত্রের কোনো পরিবর্তন হয়নি, হ্যাঁ। তারপর দেখো শক্তি = তোমরা কি জানো, যে U = Q²/2C। তাহলে কিউটা কনস্ট্যান্ট টার্ম, সিটা কি হচ্ছে, অর্ধেক, আর সিটা যদি অর্ধেক হয় ইউটা নিশ্চয়ই দ্বিগুণ হচ্ছে, তাহলে এইটা কত হচ্ছে, দ্বিগুণ।
বুঝতে পারলে? তাহলে ধারকের ধারকত্ব কি হচ্ছে, অর্ধেক হলো, তড়িৎ ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, আর শক্তি কি হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে সি এর জায়গায় তোমরা যদি c/2 বসাও তাহলে এখানে ইউ এর জায়গায় কত হয়ে যাবে, 2u হয়ে যাবে, তাহলে শক্তি কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। এইটা হলো 7-এর অথবা। আচ্ছা, এরপর 8-এর দাগের কোশ্চেন দেখো। 8-এর দাগের কোশ্চেন কি বলেছে, যে বিনতি কোণ বলতে কি বোঝো? তোমরা জানো যে ভূচৌম্বক ক্ষেত্র অনুভূমিকের সঙ্গে যে কোণ করে তাকে বলা হচ্ছে বিনতি কোণ। কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্যের মান b এবং বিনতি কোণ 60 ডিগ্রি হলে ওই স্থানের ভূচৌম্বক প্রাবল্যের উলম্ব উপাংশের মান কত? তোমরা v/h ইজ ইকুয়াল টু কত, tan থিটা জানো। থিটা ইজ ইকুয়াল টু কত বলেছে, 60 ডিগ্রি বলেছে, আর অনুভূমিক প্রাবল্যের মানটা কত, b বলেছে। তাহলে v ইজ ইকুয়াল টু কী হবে, যে b ইন্টু tan 60, মানে এইখানে যেটা আমরা h ধরি ক্যালকুলেশানে, এইটা সেখানে তোমাদের বলে দিয়েছে b, আর tan 60 ভ্যালু কত, √3। তাহলে v ইজ ইকুয়াল টু কত হবে, √3 ইন্টু b। এটা সহজ ছিল। আচ্ছা, এর অথবা কি বলেছে দেখো। এর অথবাতে 8-এর দাগের অথবাতে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি এত ব্যাসার্ধের কক্ষপথে এত বেগে প্রোটনের চারদিকে আবর্তন করছে, সমতুল্য দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো। তাহলে ইলেকট্রন এর ব্যাসার্ধ কত বলেছে, r ইজ ইকুয়াল টু 5.3 ইন্টু 10⁻11 মিটার, আর v ইজ ইকুয়াল টু কত বলেছে, 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড প্রোটনের চারদিকে আবর্তন করছে। তার মানে এইখানে একটা প্রোটন আছে, এটাকে একটা ইলেকট্রন আবর্তন করছে। তোমাকে দ্বিমেরু ভ্রামক ক্যালকুলেট করতে বলেছে। তাহলে pm ইজ ইকুয়াল টু আমরা কি জানি, i ইন্টু এ, আবার i ইজ ইকুয়াল টু আমরা কি জানি, q/t, আর এটা কত, πr², এটা কত, πr²। আবার t এর জায়গায় আমরা 2πr/v লিখতে পারি। তাহলে t এর জায়গায় 2πr/v ইন্টু কত হচ্ছে, πr²। তাহলে qv ডিভাইডেড বাই, দেখো পাই কাটছে, আর কাটছে এটা, তাহলে qvr/2 পেলাম। তাহলে এই যে q এর ভ্যালু কত বলেছে, ইলেকট্রন তোমরা জানো যে 1.6 ইন্টু 10⁻19, ভি কত বলেছে, 2.18 ইন্টু 10⁶, আর কত বলেছে, 5.3 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই 2, এটা qvr/2, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা তাহলে কি হচ্ছে, 1.6, 2.18 ইন্টু 5.3, তাহলে 10⁻13, আর ওইদিকে হচ্ছে -11, মানে 10⁻24 ডিভাইডেড বাই 2। একটু ক্যালকুলেট করে নাও কত হচ্ছে, যে 1.6 ইন্টু 2.18 ইন্টু 5.3 ডিভাইডেড বাই 2, মানে 9.24। তাহলে যে 9.24 ইন্টু 10⁻24 একক কী হবে, যে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, এটা। তাহলে এইটা গেল হচ্ছে 8-এর দাগের অথবা। 9-এর দাগের কি বলেছে দেখো। 9-এর দাগের প্রথমের কোশ্চেনটা তোমাদের জানা কোশ্চেন, যে একটি এন পাকের এল দৈর্ঘ্যের দীর্ঘ বায়বীয় মজ্জার সলিনয়েডের সাপেক্ষাঙ্ক, বইতে পেয়ে যাবে। আচ্ছা, অথবাটা দেখো। 9-এর দাগের অথবা কি বলেছে, যে একটি এন পাকের এ ক্ষেত্রফলের তারের কুণ্ডলীকে ওমেগা কৌণিক বেগে বি প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে ঘোরানো হচ্ছে, কুণ্ডলীর সঙ্গে আর মানের একটি রোধ যুক্ত। তাহলে কুণ্ডলীতে আবিষ্ট সর্বোচ্চ তড়িৎচালক বল কত, কুণ্ডলীতে ব্যয়িত শক্তি। তাহলে তোমাকে দুটো জিনিস ক্যালকুলেট করতে বলেছে। প্রথমে ক্যালকুলেট করতে বলেছে যে সর্বোচ্চ আবিষ্ট তড়িৎচালক বল, সর্বোচ্চ আবিষ্ট তড়িৎচালক বল। সেকেন্ড কন্ডিশনে কি বের করতে বলেছে, যে ব্যয়িত শক্তি। তাহলে
ই ইজ ইকুয়াল টু তোমরা কি জানো মাইনাস ডি ফাই বাই ডিটি। যদি এন পাক থাকে তাহলে ফাই ইজ ইকুয়াল টু কত হয়, ফাই ইজ ইকুয়াল টু কত হয়, তোমরা ফাই ইজ ইকুয়াল টু কত জানো যে বি ডট এ। যদি এন পাক থাকে এন ইন্টু বি ডট এ, তাহলে এন ইন্টু বি এ কস থিটা। আবার ওমেগা কোণ এই বেগে ঘুরছে, এই যে থিটা অ্যাঙ্গেলটা যদি ধরো টি সময় হয়েছে, মানে এই যে থিটা কোণ টি সময়ে হয়েছে, তাহলে কৌণিক বেগ কত বলেছে ওমেগা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা ওমেগা টি বলতে পারি। তাহলে এন বি এ কস ওমেগা ইন্টু টি বলতে পারি। এটা হচ্ছে ফাই পেলাম। তাহলে এইখানে বসিয়ে দাও, তাহলে ভ্যালু কত হবে যে মাইনাস এন বি এ ওমেগা, কসের ডেরিভেটিভ করলে কি হবে মাইনাস সাইন, তাহলে সাইন ওমেগা টি এখানে প্লাস হয়ে যাবে। এটা তড়িৎচালক বল। তোমাকে কি বের করতে বলেছে যে সর্বোচ্চ তড়িৎচালক বল, আবিষ্ট সর্বোচ্চ তড়িৎচালক বল। তাহলে সর্বোচ্চ কখন হবে, যখন এই সাইন ওমেগা টি ম্যাক্সিমাম হবে। তাহলে ই ম্যাক্সের ভ্যালু কত যে এন বি এ ওমেগা, এন বি এ ওমেগা। এটা আচ্ছা, কুণ্ডলিতে ব্যয়িত শক্তি ক্যালকুলেট করতে বলেছে। তাহলে শক্তি তোমরা কি করে পাবে, শক্তি ইজ ইকুয়াল টু দেখো, শক্তি যদি আমাকে বের করতে হয়, আমাকে আই বের করতে হবে। তাহলে তড়িৎচালক বল আমরা পেয়েছি, কিন্তু আই এখনও ক্যালকুলেট করিনি। আই ইজ ইকুয়াল টু কী হবে, ধরো আই ইজ ইকুয়াল টু কী হবে, আই ইজ ইকুয়াল টু ই বাই আর। তাহলে ই বাই আর, তাহলে ই বাই আর, ই কত এটা, তাহলে এন বি এ ওমেগা সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আর। এটা কত হচ্ছে যে তড়িৎ প্রবাহ মাত্রা আই হচ্ছে। দেখো কি ক্যালকুলেট করতে বলেছে, শক্তি ক্যালকুলেট করতে বলেছে। তাহলে শক্তি ইজ ইকুয়াল টু কী হবে, আমরা যদি ফুল সাইকেলের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করি 0 টু টি আই স্কোয়ার আর ইন্টু ডিটি, তাহলে ফুল সাইকেলে 0 টু টি আই স্কোয়ারের ভ্যালু কত যে এটা এন স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ডিটি। তাহলে একটা আর কাটছে, তাহলে এন স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু দেখো, আচ্ছা এখানে একটা সাইন ফাংশন ছিল, তাহলে এখানে সাইন স্কোয়ার আর হয়ে যাবে। তাহলে আর ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। তাহলে 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। আবার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি এটা ফুল সাইকেলে ইন্টিগ্রেশন কত হয়, এটার ভ্যালু যে এখানে একটা ধরো তোমার হচ্ছে টি চলে আসে, তোমরা যদি ক্যালকুলেট করো দেখতে পেয়ে যাবে যে ইন্টিগ্রাল 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। তাহলে এখানে হাফ একটা কমন নিয়ে নাও, তাহলে 2 সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। তাহলে হাফটা বাইরে থাকলো, আর 2 সাইন স্কোয়ার ওমেগা টি মানে কি যে 1 মাইনাস কস 2 ওমেগা টি ইন্টু ডিটি। লিমিট কত 0 টু টি, তাহলে হাফটা বাইরে থাকলো, আর এটার ইন্টিগ্রেশন কত হবে, ইন্টিগ্রাল ডিটি টি হবে, আর মাইনাস কসের কি হয়ে যাবে সাইন হয়ে যাবে। তাহলে সাইন 2 ওমেগা টি ডিভাইডেড বাই 2 ওমেগা 0 টু টি। তাহলে এইখানে তোমরা যদি ভ্যালু বসাও এটা দেখবে 0 চলে আসবে, কারণ ওমেগা টি ইজ ইকুয়াল টু কত 2 পাই হয়ে যাবে। তাহলে সাইন 4 পাই মানে কত 0, আর এখানে স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি হয়ে যাবে। তাহলে এটা ভ্যালু কত হবে টি বাই 2। এখানে ভ্যালু পুট করে দাও, তাহলে এন স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার ওমেগা স্কোয়ার টি বাই 2r। এটা কত হচ্ছে যে সঞ্চিত শক্তি হচ্ছে বা ব্যয়িত শক্তি। এটা ছিল। এরপর
দেখো 10এরটা তোমাদের মিউ ইজ ইকুয়াল টু, ওটা প্রমাণটা তোমাদের বইতে আছে। আর বিয়েরটা তোমরা ওই সূত্রে বসালে, ধরো 6 ডিগ্রি কোণে পাতলা প্রিজম, ডেল্টা 3 ডিগ্রি বলেছে, বিচ্যুতি সৃষ্টি করতে পারে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তাহলে সূত্র বসে দেবে মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। তাহলে এ কত বলেছে, 6 ডিগ্রি বলেছে, ডেল্টা ইজ ইকুয়াল টু কত বলেছে, 3 ডিগ্রি। তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত হবে, যে সাইন 6 প্লাস 3 মানে কত হচ্ছে 9, মানে 4.5 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 3 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেট করবো কত হচ্ছে, তো ক্যালকুলেট করে নাও। সাইন কত, 4.5, সাইন 4.5 এটা ডিভাইডেড বাই সাইন 1.49 হচ্ছে, 1.499 মানে 1.5 বলতে পারো। মিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 1.5। আচ্ছা, এর অথবা দেখো, জলে নিমজ্জিত অবস্থায় একটি অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত বলেছে, 24 সেন্টিমিটার। লেন্সটির প্রকৃতি এবং ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। বায়ু সাপেক্ষে কাঁচ এবং জলের প্রতিসরাঙ্ক কত বলেছে, 1.6 এবং 4/3। হ্যাঁ, তোমাকে বের করতে বলেছে। এর প্রকৃতি কি হবে এবং ফোকাস দৈর্ঘ্য ক্যালকুলেট করতে বলেছে। তাহলে জলে নিমজ্জিত অবস্থায় যদি আমরা ফোকাস দৈর্ঘ্যটাকে FW ধরি, তাহলে সেটা কত বলে দিয়েছে, যে 24 বলে দিয়েছে, 24 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে বায়ুতে এটার প্রকৃত ফোকাস দৈর্ঘ্য কত। হ্যাঁ, আর এখানে কি কি দিয়েছে, বায়ু সাপেক্ষে কাঁচ মানে মিউ AG বলেছে 1.6 আর মিউ AW বলেছে 4/3। তাহলে আমাদের এইটা বের করতে হবে। আমরা সূত্র কি জানেন, লেন্স নির্মাতার সূত্র, যে 1/f ইজ ইকুয়াল টু কত হবে, মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। যদি এটা ধরো জলের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এটাকে আমরা FW লিখতে পারি, আর এইখানে আমরা কি লিখব, যে WG এটা। আর যদি আমরা ধরো বায়ুর ক্ষেত্রে ক্যালকুলেট করি, তাহলে FA ইজ ইকুয়াল টু কত হবে, যে এখানে ব্র্যাকেটে মিউ কত হবে, মিউ AG হবে মাইনাস 1/r1 মাইনাস 1/r2। তাহলে এই দুটোকে ভাগ দিয়ে দাও, তাহলে ভাগ দিলে কি হবে, 1/FW ডিভাইডেড বাই 1/FA ইজ ইকুয়াল, দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে মিউ WG মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ AG মাইনাস 1। তাহলে এটা FA/FW ইজ ইকুয়াল টু কত হচ্ছে, মিউ WG মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ AG মাইনাস 1। দেখো তোমাদের FA বের করতে বলেছে, তাহলে FA ইজ ইকুয়াল টু কী হবে, যে FW ইন্টু মিউ WG মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ AG মাইনাস 1। তাহলে FW আমরা জানি, মিউ AG জানি, এটা জানি, কিন্তু মিউ WG জানি না। মিউ WG এটার ভ্যালু কত হবে, মিউ WG। দেখো এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, যে মিউ AG ডিভাইডেড বাই মিউ AW। আবার মিউ AG কত, 1.6, তাহলে 1.6 ডিভাইডেড বাই 4/3, মানে এটা 3টা উপরে উঠে যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, 0.4, তাহলে 1.2। তাহলে মিউ WGর ভ্যালু কত হচ্ছে, 1.2। তাহলে এখানে FW ভ্যালু বসিয়ে দাও, FW ভ্যালু কত, 24 ইন্টু মিউ WG কত, 1.2 মাইনাস 1 মানে কত, 0.2 ডিভাইডেড বাই মিউ AG কত, 1.6 মাইনাস 1 মানে 0.6, এটা কত হচ্ছে 3/8। তাহলে FA কত হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার হচ্ছে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য। লেন্সটির প্রকৃতি কি, যেহেতু অভিসারী লেন্স বলেছে, আর লেন্সের যে প্রতিসরাঙ্ক সেটা তোমার বায়ু মাধ্যমের যে প্রতিসরাঙ্ক তার তুলনায় কি বেশি, তার জন্য
যে লেন্সটা কী লেন্স হবে, উত্তল লেন্স হবে। এটা তাহলে ফোকাস দূরত্ব কত হচ্ছে 8 সেন্টিমিটার, আর লেন্সটা কি হবে, উত্তল হবে, লেন্সটা উত্তল হবে। আচ্ছা, 11টা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের প্রতিবিম্ব গঠন রেখাচিত্র বইতে পাবে, বিবর্ধনের রাশিমালা বইতে পাবে, প্রতিফলক দূরবীক্ষণ রেখাচিত্র এটা পাবে। প্রতিসারা ধরনের দূরবীক্ষণ অপেক্ষা এইরূপ দূরবীক্ষণের দুটি সুবিধা কী হয়, বর্ণাপেরণ ত্রুটি থাকে না, আর একটা হচ্ছে লেন্সকে ধরে রাখতে সুবিধা হয়, এই দুটো সুবিধা হবে। আচ্ছা, এরপর 12টা দেখো, 12টা কী বলেছে, 12টা বলেছে আপতিত বিকীর্ণ রশ্মির কম্পাঙ্ক নিউ এবং আলোক সংবেদী ধাতুর পৃষ্ঠ থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি লেখচিত্র অঙ্কন করো। এই লেখচিত্র ব্যবহার করে কিভাবে প্লাঙ্কের ধ্রুবক এবং ধাতুর কার্য অপেক্ষ নির্ণয় করবে তা স্পষ্টভাবে চিহ্নিত করো। তাহলে তোমরা আইনস্টাইনের ইকুয়েশন অনুযায়ী কি জানো, যে ই ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস কি হয় W0, যেটা কার্য অপেক্ষক। তাহলে এইখানে তোমাদের বের করতে বলেছে যে লেখচিত্র অঙ্কন করতে হবে, একদিকে ই ম্যাক্স অঙ্কন করবে, তাহলে এই দিকে ধরো ই ম্যাক্স, এই দিকে ধরো নিউ, এটা একটু বাড়িয়ে দাও, তাহলে গ্রাফটা কীরকম হবে, এরকম একটা গ্রাফ হয়ে যাবে। আর এই ভ্যালুটা কি প্রকাশ করবে, যে মাইনাস W0কে প্রকাশ করবে, আর এইখানে এই ভ্যালুটা ধরো, এইখানে নিউ নট এই ভ্যালুটা ধরো, আর এইটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে, দেখো এইখানে থেকে দেখো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে, এইচ। তাহলে এই যে লেখচিত্রের নতি কি প্রকাশ করে, প্লাঙ্কের ধ্রুবক নির্ণয় করবে। ধাতুর কার্য অপেক্ষক কোনটা হবে। তাহলে এই রাশিমালাতে যদি তোমরা নিউ ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দাও, তাহলে ই ম্যাক্স ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস W0। তাহলে এইখানে দেখো এই পয়েন্টে নিউ কত হচ্ছে 0, তাহলে এই পয়েন্টে নিউ 0 অবস্থায় ই ম্যাক্স কত হচ্ছে, দেখো মাইনাস W0। তাহলে এটাই কি হচ্ছে, কার্য অপেক্ষক, এটাই তোমাকে বের করতে বলেছিল। হ্যাঁ, আচ্ছা, এরপর এর অথবাটা দেখো, অথবা কি বলেছে, একই প্রাবল্যের আপতিত বিকিরণের দুটি কম্পাঙ্ক নিউ1 নিউ2, যেখানে নিউ2 ইজ গ্রেটার দেন নিউ1 এর আলোক তড়িৎ প্রবাহমাত্রার সঙ্গে সংগ্রাহক পাতের বিভবের পরিবর্তন অঙ্কন করো। কোন ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান বেশি হবে, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ ব্যবহার করে তোমার উত্তরে যথার্থতা প্রতিপন্ন করো। তাহলে এখানে কার গ্রাফ টানতে বলেছে, যে বিভব, একদিকে ধরো বিভব ভি ধরে নাও, আর একদিকে কি, যে আলোক তড়িৎ প্রবাহ, আর একদিকে আলোক তড়িৎ প্রবাহ। এটা গ্রাফ কীরকম হবে তোমরা জানো, বা এটা বইতেও আছে। দেখবে যে এরকম একদিকে চলে যায় এটা। তাহলে এইটা ধরো নিউ2, এটা ধরো নিউ2, এটা ধরো নিউ1, এটা ধরো V2 নিবৃত্তি বিভব, এটা ধরো V1। তাহলে এইখানে নিউ2 ইজ গ্রেটার দেন নিউ1। আচ্ছা, এইখানে লেখচিত্র বের করতে বলেছে কোন ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান বেশি। তোমরা ইকুয়েশন কি জানো আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণের, যে এইচ নিউ ইজ ইকুয়াল টু ই ম্যাক্স প্লাস কত হয়, W0 হয়। আর নিবৃত্তি বিভব মানে কি, যে যদি নিবৃত্তি বিভব ধর ফার্স্টের ক্ষেত্রে, তাহলে প্রথম কন্ডিশানে যদি আমরা নিউ এর জায়গায় নিউ1 বসাই, আর ই ম্যাক্সের জায়গায় যদি আমরা ই ইন্টু V1 বসাই প্লাস W0, আর সেকেন্ড কন্ডিশানে এইচ নিউ2 ইজ ইকুয়াল টু ই V2 প্লাস কত W0, কার্যপেক্ষক দুটো কন্ডিশান একই থাকবে। তাহলে তোমাকে বের করতে বলেছে যে V1 বেশি না V2 বেশি। দেখো, যেহেতু নিউ2 ইজ গ্রেটার দেন নিউ1, তাহলে আমরা বলতে পারি যে এই রাশিটা বেশি হবে। তাহলে ই V2 প্লাস W0 ইজ গ্রেটার দেন ই V1 প্লাস W0। তাহলে এটা কাটলো, তাহলে V2 ইজ গ্রেটার দেন কত হচ্ছে, V1। তাহলে V2 ইজ গ্রেটার দেন কত হবে, V1 হবে। মানে দ্বিতীয় কন্ডিশানে নিবৃত্তি বিভব কী হবে, বেশি হবে।
আচ্ছা, এরপর 13 দাগের কোশ্চেন। দেখো 13 দাগের কোশ্চেন কি বলে, যে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব বলতে কি বোঝো? এত মেগা ইলেকট্রন ভোল্টের গতিশক্তি বিশিষ্ট একটি আলফা কণাকে নিউক্লিয়াসের দিকে নিক্ষেপ করা হলো, সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব গণনা করো। সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব কি? আমরা যখন ওই রাদারফোর্ডে যখন হচ্ছে স্বর্ণপত্র পরীক্ষা করেছিলেন, ধর এটা সোনার পাত, সেখানে কি করেছিলেন, যে আলফা কণাগুলোকে চালনা করছিলেন। কিছু কিছু আলফা কণার ক্ষেত্রে বেশিরভাগ কী হচ্ছিল, যে বেরিয়ে যাচ্ছিল, বেশিরভাগ কী হচ্ছিল, বেরিয়ে যাচ্ছিল। কিছুগুলো সামান্য ধরো বিচ্যুত হচ্ছিল, আর বেশিরভাগগুলো কী হচ্ছিল, বেরিয়ে যাচ্ছিল। আর কিছু সংখ্যক যে আলফা কণা, সেগুলো কী হচ্ছিল, যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ব্যাক করছিল। হ্যাঁ, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ব্যাক করছিল। ওই যে আলফা কণাগুলোর ক্ষেত্রে যখন এই দিকে আসছে, দেখো একটা মুহূর্তে ওদের ভেলোসিটি কত হচ্ছে, 0 হচ্ছে। এইখানে নিউক্লিয়াস আছে, তাহলে নিউক্লিয়াস মানে কি, ধনাত্মক আধান। আবার এই আলফা কণা, এই আলফা কণাটা কী হচ্ছে, ধনাত্মক আধানে আহিত। তাহলে এই যে আলফা কণা একটা গতিবেগ নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে নিউক্লিয়াস কী করছে, ওকে বিকর্ষণ বল প্রয়োগ করছে। তার ফলে এই কন্ডিশানে কি হচ্ছে, আলফা কণার বেগ কত হচ্ছে, 0 হচ্ছে। এই বেগ 0 অবস্থায় এই আলফা কণার যে সেন্টার বা কেন্দ্র এবং নিউক্লিয়াসের কেন্দ্রের মধ্যে যে দূরত্ব, তাকে বলা হচ্ছে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব। তাহলে এখানে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্বের ডেফিনেশন কি বলবে, যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায়, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় যে কণাগুলির ক্ষেত্রে বিচ্যুতি সর্বাধিক 180 ডিগ্রি হচ্ছে, সর্বাধিক হয়, সেই কণাগুলির ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দুতে বেগ 0 হয়। এই অবস্থায় আলফা কণা ও নিউক্লিয়াসের কি নিউক্লিয়াস, টার্গেট অ্যাটমের নিউক্লিয়াস। তাহলে আলফা কণা ও নিউক্লিয়াসের কেন্দ্রদ্বয়ের দূরত্বকে, সর্বনিম্ন দূরত্ব বলতে পারো, দূরত্বকে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব বলে। এইটা তোমার ক্যালকুলেট করতে বলেছে, তোমাকে বলে দিয়েছে কাইনেটিক এনার্জি কত বলেছে আলফা কণার। তাহলে আলফা কণার কাইনেটিক এনার্জি অফ আলফা কণা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, যে 5.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে একটু আমি জুলে কনভার্ট করে নিই। তাহলে 5.5 × 10⁶, মেগা মানে 10⁶, ইলেকট্রন ভোল্টকে যদি আমরা জুলে কনভার্ট করি, তাহলে 1.6 × 10⁻⁹ এটা হচ্ছে। তাহলে এটা একটু ক্যালকুলেট করে নাও, যে 16 × 5.5 কত হচ্ছে, 88 হচ্ছে। তাহলে 88 × 10⁻⁻13 জুল হচ্ছে। তাহলে এই যে গতিশক্তি সম্পন্ন যে আলফা কণাটা কতটা দূরত্ব পর্যন্ত যাবে। হ্যাঁ, জেড ইজ ইকুয়াল টু কত বলেছে, এখানে সোনা বলেছে, জেড ইজ ইকুয়াল টু 79। তাহলে এই যে আলফা কণাটা গতিশক্তি আছে, এইখানে কত, 0 হচ্ছে। তাহলে গতিশক্তি কিসে রূপান্তরিত হচ্ছে, নিশ্চয়ই যখন এই নিউক্লিয়াস এবং আলফা কণা থাকবে, সেই কন্ডিশানে স্থিতিশক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি অফ আলফা কণা বা আলফা পার্টিকেল ইজ ইকুয়াল টু কত হবে, যে স্থিতিশক্তি কত, যখন বেগ ভি ইজ ইকুয়াল টু কত, 0। মানে এই আলফা কণাটা যখন এখানে 0 হয়ে যাচ্ছে বেগটা, সেই কন্ডিশানে যখন এই আলফা কণা এবং নিউক্লিয়াসের এই যে সংস্থা, তাদের যে স্থিতিশক্তি, সেটা কি হবে, আলফা কণার গতিশক্তির সঙ্গে সমান হবে। কারণ এখানে গতিশক্তি ছিল, এখানে গতিশক্তি একদম কত, 0 হয়ে যাচ্ছে। তাহলে এই গতিশক্তি কিসে হচ্ছে, স্থিতিশক্তিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল কত হচ্ছে, 88 × 10⁻⁻13 এটা।
-13 জুল। স্থিতিশক্তি কত হবে দেখো, এই যে নিউক্লিয়াসের জেড কত 79, তাহলে জেড কত 79, আর স্থিতিশক্তির ইকুয়েশন আমরা কি জানি যে 1/4πε0। ধরো এখানে একটা আধান আছে Q1, এখানে একটা আধান আছে Q2, এদের মধ্যে দূরত্ব ধরো r, তাহলে এই সংস্থার স্থিতিশক্তি কি হয় যে 1/4πε0 Q1 Q2/r হয়। এখানে একই রকমভাবে 1/4πε0 Q1 কত মানে আলফা পার্টিকেলের যে আধান সেটা কত হয়, যদি আমরা 2e ধরি, এটা 2e, আর নিউক্লিয়াসের আধান কত বলেছে, যেহেতু পারমাণবিক সংখ্যা আমাকে বলে 79, তাহলে 79 ইন্টু ই ডিভাইডেড বাই দূরত্ব কত ধরেছি, ডি ধরেছি, এখানে দূরত্ব কত ধরেছি, এখানে আমরা দূরত্বটাকে ডি ধরবো, এই নিকটবর্তী দূরত্ব ডি ধরবো। হ্যাঁ, তাহলে এই দূরত্ব যদি আমরা ডি ধরি তাহলে এটা হচ্ছে, তাহলে ক্যালকুলেট করে নিই যে 88 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁹, কারণ 1/4πε0 ভ্যালু যেন 9 ইন্টু 10⁹ হয়, তাহলে 2 ইন্টু 79 ইন্টু ই স্কোয়ার, ই স্কোয়ার হচ্ছে, তাহলে ই স্কোয়ার কত যে 1.6 ইন্টু 10⁻19 তার স্কোয়ার ডিভাইডেড বাই ডি, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু 2 ইন্টু 79 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 এর স্কোয়ার ডিভাইডেড বাই 88 ইন্টু 10⁻13। আচ্ছা, একদিকে সংখ্যাগুলো নিয়ে চলে আসি, তাহলে 9 ইন্টু 2 ইন্টু 79 ইন্টু 1.6 এর স্কোয়ার ইন্টু কত, দেখো 10⁹, ওইদিকে কত 10⁻38, তাহলে 10⁻29 এটা হচ্ছে ডিভাইডেড বাই 88 ইন্টু 10⁻13। তাই এটা আমাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে এইটা একটু ক্যালকুলেট করে দেখি কত হচ্ছে, কত 9 ইন্টু 2 ইন্টু 79 ইন্টু 1.6 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই 88, তাহলে 41.36 ইন্টু এটা ওইদিকে চলে যাবে উপরে 10⁻16 হয়ে যাবে, এত মিটার, এত মিটার, তাই এটাকে আমরা 4.136 ইন্টু 10⁻কত বলতে পারি, 10⁻−15 বলতে পারি, এত মিটার। তাহলে এইটা হচ্ছে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব। বুঝতে পেরেছো? তাহলে এইখানে আলফা কণাটা যাচ্ছিল, এই কন্ডিশানে তার গতিবেগ কত হচ্ছে 0 হচ্ছে, সেই কন্ডিশানে আলফা কণা এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব। আর এই আলফা কণার গতিশক্তি কিসে কনভার্ট হচ্ছে, যখন এটার বেগ 0 হয়ে যাবে তখন এইখানে আলফা কণা এবং নিউক্লিয়াস মিলে যে সংস্থা গঠন করছে সেই সংস্থার স্থিতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। এরকম করে আমাকে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এরপর এর অথবা দেখো, এটা হয়তো সবাই করেছো, যে পরমাণুর ভর সংখ্যা এবং নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির পরিবর্তনের একটি লেখচিত্র অঙ্কন করো। নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনে শক্তি মুক্তির কারণ ওই অঙ্কন থেকে ব্যাখ্যা করো। তাহলে এখানে আমরা পড়েছিলাম যে এইদিকে ধরো পারমাণবিক সংখ্যা, এইদিকে কত পারমাণবিক সংখ্যা, আর এইদিকে কি ছিল যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। গ্রাফ কীরকম পেয়েছিলাম, এরকম একটা গ্রাফ পেয়েছিলাম, তাহলে এইদিকে ধরো হাইড্রোজেন, এখানে হিলিয়াম, এইগুলো আছে, আর এইগুলো হচ্ছে বেশি পারমাণবিক, এইগুলো বেশি পারমাণবিক ক্রমাঙ্কের মৌলগুলো আছে। তাহলে যদি বলে তোমাকে নিউক্লিয় বিভাজনে কি হয়, যে ভারী পরমাণুগুলো ভেঙে অপেক্ষাকৃত হালকা পরমাণুতে ভেঙে যায়। এইখানে কেন ভাঙে তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। তোমরা জানো যে এই নিউক্লিয়ন প্রতি বন্ধন সংখ্যা যখন 8 মেগা ইলেকট্রন ভোল্ট হয়, সেই ক্ষেত্রে মৌলগুলো কি হয়, স্থায়ী হয়। তাহলে
যখন তুমি এই পারমাণবিক সংখ্যাকে বাড়িয়ে দিচ্ছ, দেখো এই বন্ধন প্রতি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কী হচ্ছে, কমে যাচ্ছে। আর যখন কমে যাচ্ছে তখন কী হচ্ছে, স্বাভাবিক প্রবণতার সৃষ্টি হচ্ছে যে ওই বড় পরমাণুগুলো ভেঙে অপেক্ষাকৃত ছোট পরমাণুতে ভেঙে যাবে। ভাঙলে কি হবে, দেখো জেডটা কমবে, আর জেডটা কমলে কি হবে, দেখো বন্ধন শক্তি যেটা সেটা হচ্ছে 8 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি থাকবে। আর কাছাকাছি যদি থাকে বন্ধন শক্তি কী হবে, বেশি হবে। আর বেশি যদি হয় স্থায়িত্ব কী হবে, পরমাণুর বেশি হবে। একই রকমভাবে যখন তুমি ক্ষুদ্র মৌলগুলোকে ধরো যোগ করবে, ক্ষুদ্র মৌল মানে কি, তাদের যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কি অনেক কম, তাহলে তাদের ক্ষেত্রে স্থায়িত্ব কি কম। এরা যখন ধরো দুটো মৌল মিশবে তখন কি হবে, যে অপেক্ষিত ভারী মৌল সৃষ্টি হবে। আর ভারী মৌল যদি হয়, দেখো যে পারমাণবিক সংখ্যা বাড়ছে আর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কি হচ্ছে, বাড়ছে, তাহলে স্থায়িত্ব কি হবে, বাড়বে। তাহলে এইভাবে তোমরা ব্যাখ্যা করবে। এরপর 14 দাগের কোশ্চেন দেখো, 14 দাগের কোশ্চেন কি বলেছে, কিভাবে পিএন সংযোগ ডায়োডের বিপরীত বায়াসে লেখচিত্র পাওয়া যায় তা আধান নিঃশেষিত স্তর সহ বর্তনী চিত্র অঙ্কন করে সংক্ষেপে লেখো, লেখচিত্রটি অঙ্কন করো। তাহলে এটা ধরো পিএন সংযোগ ডায়োড, পিএন সংযোগ ডায়োড, তাহলে এটা ধরো পি, এটা ধরো পি, এটা ধরো এন, হ্যাঁ, বা নিচে আমরা লিখি এটা পি, এটা ধরো এন, বিপরীত বাস, তার মানে এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ থাকবে। হ্যাঁ, আর এইখানে পি অংশে সংখ্যা গুরু আধান বাহককে হোল। তাহলে এখানে আমরা যদি আধানকে দেখাই, তাহলে এগুলো হচ্ছে নেগেটিভ আয়ন, সামনাসামনি একটা হোল, নেগেটিভ আয়ন হোল, নেগেটিভ আয়ন হোল, নেগেটিভ আয়ন হোল, নেগেটিভ আয়ন হোল, এরকম করে নেগেটিভ আয়ন হোল, নেগেটিভ আয়ন হোল, নেগেটিভ আয়ন হোল। এদিকে এন প্রান্তে কী হবে, ধনাত্মক আয়ন, তার সঙ্গে একটা ইলেকট্রন, ধনাত্মক আয়ন, তার সঙ্গে একটা ইলেকট্রন, ধনাত্মক আয়ন, তার সঙ্গে একটা ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রন। তাহলে প্রত্যেকটা ধনাত্মক আয়নের সঙ্গে একটা একটা ইলেকট্রন থাকবে। তোমাকে বের করতে বলেছে এখানে যে আধান নিঃশেষিত স্তর বের করতে বলেছে বর্তনী চিত্র, এটা হচ্ছে বর্তনী চিত্র। আর আধান, এটা হচ্ছে আধান। যখন তুমি ধরো সংযোগ স্থল স্থাপন করে দিয়েছো, তখন এই সংযোগ তলের কাছাকাছি যে এই ইলেকট্রন এবং হোলগুলো কি করবে, রিকম্বাইন করবে। তাহলে এইখানে কি হচ্ছে, যে এইগুলো রিকম্বাইন করবে। আর রিকম্বাইন করলে দেখো, ধরো এইখানে আমি বায়াস প্রয়োগ করিনি, তাহলে বায়াস প্রয়োগ না করা অবস্থায় এই অংশে কি ছিল, নেট যে আধানটা, নেট আধান কত ছিল, 0 ছিল, কারণ যতগুলো হোল ততগুলো ইলেকট্রন ছিল। কিন্তু যখন রিকম্বাইন করছে, দেখো যে হোলগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। হোলগুলো বিলুপ্ত হচ্ছে মানে কি, এই অঞ্চলের যে আধানটা এটা কি হলো, নেগেটিভ হয়ে গেল। তাহলে এই প্রান্ত কি হলো, নেগেটিভ বিভবে চলে এলো। আবার এই প্রান্ত দেখো যে সংযোগস্থল স্থাপন করার আগে এখানেও কত ছিল, নেট আধান 0 ছিল। আর যখনই তুমি সংযোগস্থল স্থাপন করে দিয়েছো, তখন কী হচ্ছে, এই সংযোগস্থলের কাছাকাছি এই আয়নগুলোর যে ইলেকট্রনগুলো সেগুলো কী হচ্ছে, রিকম্বাইন করে যাচ্ছে। আর রিকম্বাইন যদি করে, তাহলে এই অঞ্চলের যে নেট আধান সেটা কি হচ্ছে, পজিটিভ। তাহলে দেখো এই যে ডায়োডটা স্বাভাবিক বিপরীত বায়াসে আগে থেকেই চলে যাচ্ছে, বায়াস প্রয়োগ করার আগে। এরপর যখন আমি এই দিকে নেগেটিভ বায়াস দেবো, এই দিকে পজিটিভ বায়াস দেবো, তখন কি হচ্ছে, এই নেগেটিভ বায়াসের সঙ্গে আমি আরও নেগেটিভ যোগ করছি, আবার এই পজিটিভ বায়াসের সঙ্গে আরও পজিটিভ যোগ করছি। তাহলে এইখানের যে নিঃশেষিত অঞ্চলটা কি হবে, আরও বৃদ্ধি পাবে। নিঃশেষিত অঞ্চল মানে কি, যেই অঞ্চলে মুক্ত আধানের অস্তিত্ব থাকে না। মুক্ত কি আধান, সংখ্যা গুরু আধানের অস্তিত্ব থাকে না। দেখো এইখানে এই অঞ্চলে সংখ্যা গুরু আধান বাহকের কোনো অস্তিত্ব নেই। এই অঞ্চলটাকে বলা হবে কি অঞ্চল, নিঃশেষিত অঞ্চল। তোমরা এগুলো জানো, নিঃশেষিত অঞ্চল। এখানে ভিআই গ্রাফ টানতে বলেছে। গ্রাফ কীরকম হবে, ধরো এইদিকে হচ্ছে ভি, এইদিকে আই, এইদিকে ধরো নেগেটিভ আই, এইদিকে নেগেটিভ ভি। তাহলে গ্রাফ কীরকম হয়, এরকম হয়। তাহলে এটা কি হচ্ছে, এইদিকে দেখো এটা হচ্ছে রিভার্স বায়াস, তাহলে এটা হচ্ছে বিপরীত বায়াস, আর এটা হচ্ছে সম্মুখ বায়াস, সম্মুখ বায়াস। তাহলে তোমরা এই অংশটা আঁকতে পারো। হ্যাঁ,
আচ্ছা, বিপরীত বায়াসে সংকট বিভবের সীমা পর্যন্ত তড়িৎ প্রবাহের মান প্রযুক্ত বিভব নিরপেক্ষ কেন? মানে যখন হচ্ছে তুমি বিপরীত বায়াস প্রয়োগ করছো, এই যে এইখানে দেখো একটা প্রবাহ হবে, কেন প্রবাহ হবে? এই প্রান্ত কি হচ্ছে নেগেটিভ হচ্ছে, এই প্রান্ত কি হচ্ছে পজিটিভ হচ্ছে। তাহলে এই যে এন প্রান্তে সংখ্যালঘু আধানবাহককে সংখ্যালঘু আধানবাহককে এর অংশের হোল, আর এই অংশের সংখ্যালঘু কি হবে? ইলেকট্রন। আবার দেখো এই প্রান্ত পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, তাহলে হোলগুলো কী হবে? এই দিকে আসবে, আর ইলেকট্রনগুলো কী হবে? এই দিকে যাবে। তার ফলে এই নিঃশেষিত অঞ্চলের মধ্য দিয়ে সংখ্যালঘু আধানবাহকগুলো চলাচল করবে, আর এই সংখ্যালঘু আধানবাহকগুলো চলাচল করার জন্য কী হবে? একটা প্রবাহ পাবে, যাকে বলা হবে বিপরীত সম্পৃক্ত প্রবাহ। এই বিপরীত সম্পৃক্ত যে প্রবাহ, বিপরীত সম্পৃক্ত প্রবাহ কার জন্য পাওয়া যায়? তাহলে যে এগুলো পাওয়া যায় সংখ্যালঘু আধানবাহকের দরুন। আর এই যে সংখ্যালঘু আধানবাহক, এইগুলো কিসের উপর তৈরি হয়? যে উষ্ণতার উপর, মানে এদের যে সংখ্যা সেটা শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে যদি শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে আর এই উষ্ণতা যদি ধ্রুবক হয়ে যায়, তাহলে নিশ্চয়ই এই যে প্রযুক্ত বিভব এটার উপর কোনো এফেক্ট করতে পারবে না। তাহলে কি বলবে? যেহেতু বিপরীত সম্পৃক্ত প্রবাহে সংখ্যালঘু আধানবাহকের জন্য সৃষ্টি হয়, আর ওই সংখ্যালঘু আধানবাহকগুলো উষ্ণতার উপর নির্ভর করে তাদের সংখ্যা, তাই জন্য বিভব বাড়ালে কিংবা কমালে বিপরীত সম্পৃক্ত প্রবাহের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে 14 দাগের যে লাস্টের এটা কোশ্চেনটা। এরপর অথবাটা বের করতে বলেছে যে ফটোডায়োডে বিপরীত বায়াসে চালনা করা হয় কেন? ফটোডায়োড কেন বিপরীত বায়াসে চালনা করা হয়? কেন করা হয়? ধরো যে আমি ফটোডায়োড মানে কি, এখানে একটা ডায়োড থাকবে, তাতে কি হবে? বাইরে থেকে লাইট ফেলা হবে, এটা হচ্ছে ফটোডায়োড। তো তাহলে বাইরে থেকে যখন আমি লাইট ফেলছি তখন কি হচ্ছে? যে কিছু সংখ্যক ইলেকট্রন মুক্ত হচ্ছে, আর কিছু সংখ্যক ইলেকট্রন যদি মুক্ত হয় হোলও মুক্ত হবে, মানে হোলও উৎপন্ন হবে। তাহলে আমি আগে ধরলাম যে আলো ফেলার আগে একটি এন টাইপ অর্ধপরিবাহীর, যদি আমি এটাকে ব্রাইটটাকে এন টাইপ ধরে নিই, যে এন টাইপ অর্ধপরিবাহীর ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব কত? এন, এবং হোলের সংখ্যা ঘনত্ব পি। যেহেতু এটা এন টাইপ, তাহলে আমরা বলতে পারি এন ইজ গ্রেটার দেন পি, অতএব এন ইজ গ্রেটার দেন পি। আলো ফেলার পর উৎপন্ন ইলেকট্রন ডেল এন হলে মোট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? তাহলে এন ড্যাশ ইজ ইকুয়াল টু এন প্লাস ডেল এন, আর মোট হোল সংখ্যা ধরলাম যে পি ড্যাশ হলো যে পি প্লাস ডেল পি, মানে লাইট ফেললে কি শক্তি পাচ্ছে, আর শক্তিগুলো কিসে কনভার্ট হচ্ছে? যে ইলেকট্রনটাকে বন্ধন থেকে বেরোতে সাহায্য করছে। তাহলে শক্তি যদি ইলেকট্রনটাকে বন্ধন ছেড়ে বেরোতে সাহায্য করে, তাহলে বন্ধনের ভেতর কি হচ্ছে? ইলেকট্রনের ঘাটতি, আর ইলেকট্রনের ঘাটতি মানে কি? হোল। তাহলে যে আগে কত ছিল? ইলেকট্রন এন ছিল, এখন কত হয়েছে? যে এন প্লাস ডেল্টা এন হয়েছে। আগে হোল কত ছিল? পি ছিল, এখন কত হয়েছে? পি প্লাস ডেল পি হয়েছে। তাহলে যদি তোমরা যে ডেল্টা এন বাই এন ক্যালকুলেট করো, আবার ডেল্টা পি বাই পি ক্যালকুলেট করো, তাহলে কোনটা বেশি হবে বলো তো? দেখো এনটা গ্রেটার দ্যান কি হচ্ছে? পি হচ্ছে, তাহলে এইটা কি হবে? লেস দ্যান পি। তার জন্য কি হয়? যে ফটোডায়োডটাকে বিপরীত বায়াসে চালনা করা হয়। তাহলে এইখানে কি লিখবে? যেহেতু ফটোডায়োডে সংখ্যালঘু আধানবাহকের আনুপাতিক পরিবর্তন পরিমাপ করা
অপেক্ষাকৃত সুবিধাজনক, মানে এর ভ্যালুটা কি হচ্ছে, বেশি হচ্ছে, আর এর ভ্যালুটা কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে এইটা কি সংখ্যা লঘু আধান বাহক। তাহলে সংখ্যা লঘু আধান বাহকের আনুপাতিক পরিবর্তন ক্যালকুলেট করা বা নির্ণয় করা এখানে সুবিধাজনক হয়। তার জন্য আমরা এখানে কোন বায়াস লাগাবো, বিপরীত বায়াস লাগাবো। আচ্ছা, এরপর বলেছে একটি আলোকিত ফটোডায়োডের বায়াস বর্তনী করতে পারবে আর বৈশিষ্ট্যমূলক লেখচিত্র, এটা বইতে পেয়ে যাবে। আচ্ছা, এটা গেল 14 অথবা। আচ্ছা, এরপর গ্রুপ ডি দেখো, গ্রুপ ডি 15 এ দেখো কি বলেছে, যে পরিবাহীতে বিচলনরত মুক্ত ইলেকট্রনের শ্লথন কাল বলতে কি বোঝো। তাহলে শ্লথন কালের ডেফিনেশন কি, যে পরিবাহীতে বিচলনরত ইলেকট্রনগুলির ক্ষেত্রে দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়কে শ্লথনকাল বলে। তার মানে কি, ধরো এখানে একটা পরিবাহী আছে, এই পরিবাহীতে দুই প্রান্তে তুমি বিভব প্রভেদ প্রয়োগ করেছো। হ্যাঁ, এটা ধরো ভি, এটা ধরো পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তাহলে ইলেকট্রনগুলো কোন দিকে যাবে, এই দিকে যাবে। আর ইলেকট্রনগুলো দেখো এই দিকে আসছে, কারেন্ট কোন দিকে, এই দিকে যাচ্ছে। তাহলে এই দিকে প্রবাহ হচ্ছে, প্রবাহের উল্টো দিকে ইলেকট্রনের গতি হচ্ছে। আর এই ইলেকট্রনগুলো কি করছে, যে ধাতব আয়নগুলোকে বা ভারী আয়নগুলোকে কি করছে, ধাক্কা মারছে। এই যে দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় তাকে বলা হচ্ছে শ্লথনকাল। এইটাকে টাউ দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে এইখানে যদি আমরা প্রযুক্ত বিভব প্রভেদ বা বিভব কত হচ্ছে, ভি, আর উৎপন্ন তড়িৎ ক্ষেত্র ই ধরলাম, আর পরিবাহী দৈর্ঘ্য ধরলাম, দৈর্ঘ্য কত, এল। অতএব ভি ইজ ইকুয়াল টু কী হবে, ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু এল। তাহলে ভি ইজ ইকুয়াল টু কী পেলাম, ই ইন্টু এল পেলাম। তোমাকে দেখো বের করতে বলেছে মুক্ত ইলেকট্রনের শ্লথন কালের সাহায্যে উত্তম পরিবাহী রোধাঙ্কের সম্পর্ক স্থাপন করো। তাহলে ই ইজ ইকুয়াল টু কী পেলাম, যে ই ইন্টু এল পেলাম। তাহলে এইখানে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র কত হচ্ছে, ই হচ্ছে। তাহলে ইলেকট্রনের আধান যদি ই হয়, তাহলে প্রযুক্ত বল কত হবে, ইলেকট্রনের উপর প্রযুক্ত বল যে ই ইন্টু ক্যাপিটাল ই। আর প্রযুক্ত বল যদি এটা হয়, আর ভর ধরো ভর এম হলে ত্বরণ কত হবে, ইলেকট্রন উৎপন্ন ত্বরণ এ ইজ ইকুয়াল টু কত হবে, ই ক্যাপিটাল ই ডিভাইডেড বাই কত, এম। আর বিচলন বেগ ভিডি হলে আমরা বলতে পারি যে ভিডি ইজ ইকুয়াল টু ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ। কেন লিখলাম দেখো, যেহেতু আমরা ভি ইজ ইকুয়াল টু কী জানি, ইউ প্লাস এটি জানি। তাহলে এইখানে ভিটা কত, ভিডি, ইউ কত, প্রাথমিক বেগ 0, আর টিটা কত, টাউ, এটা কত, এখানে ত্বরণ ই বাই এম। তাহলে ভিডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ই ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম ইন্টু টাউ। এইখানে ই ইজ ইকুয়াল টু আমরা আবার কী পেয়েছি, ভি বাই এল। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও, ই ইন্টু ভি বাই এম ইন্টু এল ইন্টু টাউ। এটা কত হচ্ছে, ভি হচ্ছে। আবার আমরা আই ইজ ইকুয়াল টু কী জানি, এন ই এ ভিডি। এন ই, এনটা কি, যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, এটা হচ্ছে ইলেকট্রন আধান, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ভিডির ভ্যালুটা বসিয়ে দিই এটা, তাহলে ই ভি ডিভাইডেড বাই এম এল ইন্টু টাউ। এই এমটা কিন্তু মনে রাখবে যে বিচলনরত ইলেকট্রনের কার্যকর আধান, স্থির আধানকে কার্যকর ভর, স্থির ভর কিন্তু নয় এটা। তাহলে এখানে আমরা কি পেলাম, যে এন ই স্কোয়ার এ ভি টাউ ডিভাইডেড বাই এম ইন্টু এল পেলাম, এটা হচ্ছে আই। আবার দেখো আই ইজ ইকুয়াল টু আমরা ওহমের সূত্র অনুযায়ী কী জানি, ভি বাই আর জানি। তাহলে যদি আমরা এটাকে তুলনা করি, এই দুটো রাশিকে যদি আমরা তুলনা করি, তাহলে আর ইজ ইকুয়াল টু কী পাবো, আর ইজ ইকুয়াল টু এম এল বাই এন ই স্কোয়ার এ ইন্টু টাউ। তাহলে আর ইজ ইকুয়াল টু কী পেলাম, যে এম ইন্টু এল বাই এন ই স্কোয়ার এ ইন্টু টাউ পেলাম।
তোমাকে বের করতে বলেছে রোধাঙ্কের সঙ্গে সম্পর্ক। আমরা আর ইজ ইকুয়াল টু কি জানি রো এল বাই এ, তাহলে এই রাশির সঙ্গে এই রাশির তুলনা করো, এই রাশির সঙ্গে এই রাশির তুলনা করলে কি হবে, দেখো যে রো ইজ ইকুয়াল টু কী পাবে যে এম ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু টাও। তাহলে এইটা কি হচ্ছে রোধাঙ্ক এবং শ্রথনকালের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, টাউটা কি হচ্ছে শ্রথনকাল আর রোটা কি হচ্ছে রোধাঙ্ক। এরপর সি এর দাগের কোশ্চেন দেখো বলেছে একটি তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এ বলে দিয়েছে, আই বলে দিয়েছে, বিচলন বেগ ক্যালকুলেট করতে বলেছে। তোমরা নিয়ম কি জানো যে আই ইজ ইকুয়াল টু এন ই এ ভিডি, তাহলে এখানে ভিডি ইজ ইকুয়াল টু কত হবে আই বাই এন ই এ। আই কত বলেছে 1.8 ডিভাইডেড বাই এন কত বলেছে 9 ইন্টু 10⁻28, আর ই জানো তোমরা 1.6 ইন্টু 10⁻19, আর এ বলেছে কত যে 2.5 ইন্টু 10⁻7। এটা তোমরা ক্যালকুলেট করবে, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, সহজ ক্যালকুলেশন সূত্র বসালেই চলে আসবে। এরপর এই 15 দাগের অথবা দেখো যে পোটেনশিওমিটারের মূল্য, এটা তোমরা পারবে বিয়েরটা করে দিচ্ছি, সেটটা তোমরা আবার বইতে পেয়ে যাবে। পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য কত বলেছে, তাহলে ধরো এখানে একটা পোটেনশিওমিটার আর এদিকে ধরো একটা ব্যাটারি যোগ করা আছে, এটা ধরো ই, এটা তার সঙ্গে শ্রেণীতে একটা ব্যাটারিকে যোগ করেছে আর একটা রোধকে যোগ করা, এদিকে ধরো জকি, এখানে ধরো গ্যালভানোমিটার লাগিয়ে জকি লাগানো আছে এটা। তাহলে তোমাকে বের করতে বলেছে প্রাথমিক কোষের তড়িৎচালক বল কত, তাহলে এই পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য কত বলেছে 100 সেন্টিমিটার আর রোধ কত বলেছে 15 ওহম। এই ব্যাটারির ভোল্টেজ কত 5 ভোল্ট, এটা কত বলেছে রোধ 5 ওহম। হ্যাঁ, তাহলে এইখানে তোমাদের প্রাথমিক কোষ মানে এইটা তড়িৎচালক বল ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এই তড়িৎচালক বলের দরুন এটা আমি নাম দিয়ে দিলাম, ধরো এটা এ অংশ, এটা জে অংশ, এটা ধরো বি অংশ, এটা ধরো সি। তাহলে এইখানে আমরা বলতে পারি যে এই তড়িৎচালক বলের দরুন কারেন্টটা ধরো এইদিকে I1, আবার এই তড়িৎচালক বলের দরুন ধরো কারেন্টটা ধরো I2, তাহলে নিষ্পন্দ অবস্থায় কি হবে I1 ইজ ইকুয়াল টু I2 হবে। তাহলে I1 ইজ ইকুয়াল টু কত আমরা বলতে পারি ই এ জে, মানে এইটুকু অংশের এইটুকু এ যে অংশের দরুন তড়িৎচালক বল ডিভাইডেড বাই এই বর্তনীর মোট রোধ কত, এটার হচ্ছে কত দৈর্ঘ্য কত বলেছে 0.6 মিটার, এত মিটার নিষ্পন্দ বিন্দু। তাহলে যদি 1 মিটারে তোমার রোধ যদি 15 ওহম হয় তাহলে 0.6 মিটারে কত হবে 9 ওহম, তাহলে ডিভাইডেড বাই এটা 9 ওহম, এদিকে কত 5 ওহম মানে কত 14 ইজ ইকুয়াল টু I2 ইজ ইকুয়াল টু কত, দেখো I2 কার জন্য পাচ্ছি এই ব্যাটারির জন্য, তাহলে ব্যাটারি তড়িৎচালক বল কত 5 ভোল্ট ডিভাইডেড বাই মোট রোধ কত এটা। তাহলে বের করতে হবে যে ই এ জে ইজ ইকুয়াল টু কত 5, আবার ই এ জে ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে ই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু 5। দেখো স্মল এল কত 0.6, ক্যাপিটাল এল কত 1 মিটার, তাহলে ই ইজ ইকুয়াল টু কত হবে 5 ইন্টু 1 ডিভাইডেড বাই 0.6 এত ভোল্ট, এত ভোল্ট। তাহলে এটা কত হচ্ছে 5 ইন্টু 10 ডিভাইডেড বাই 6, তাহলে 50/6 কত হচ্ছে 848, 6 দুগুণে 12, এটা এত ভোল্ট। তাহলে ই ইজ ইকুয়াল টু কত হচ্ছে 8.2 ভোল্ট। এটা আর এটা ফ্র্যাকশন আসতো কত 6 3 18, 8.3 হয়ে যাবে। হ্যাঁ, 8.32 ভোল্ট হয়ে যাবে। 8 একটু ক্যালকুলেট করে নাও যে 50 ডিভাইডেড বাই 3, 50 ডিভাইডেড বাই 6, 50 ডিভাইডেড বাই 6 কত হচ্ছে 8.33। হ্যাঁ, তাহলে 8.33 ভোল্ট, এটা হচ্ছে প্রাথমিক তড়িৎ কোষের তড়িৎচালক বল। আচ্ছা, এরপর 16 দাগের এটা অ্যাম্পিয়ারের চক্রের সূত্র তোমরা পারবে, বিয়েরটাও পারবে। টরয়েডের মধ্যবর্তী স্থানে চৌম্বক ক্ষেত্র সিয়েরটা করে দিচ্ছি 16C। দেখো এখানে এটা সিলিন্ডারে বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে, পাক সংখ্যা বলছে, আই বলে দিয়েছে। তাহলে বি বের করতে বলেছে, তাহলে বি ইজ ইকুয়াল টু কি জানো μ0 ni, তোমরা এটা করবে। μ0 ভ্যালু কত 4 পাই ইন্টু 10⁻⁻7
-7 ইন্টু এন এর ভ্যালু কত বলেছে, এনটা আমরা কি জানি যে একক দৈর্ঘ্যের প্রাক সংখ্যা, তাহলে একক দৈর্ঘ্যের প্রাক সংখ্যা মানে কি যে 1000 ডিভাইডেড বাই দৈর্ঘ্য কত 1 মিটার ইন্টু কত আই কত বলেছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এটা বের করতে বলেছে, এটা তোমরা বের করবে, তাহলে এত টেসলা হয়ে যাবে, এটা তোমরা নিজেরা করবে, মিউজুরে নাই। আচ্ছা, এর অথবাটা দেখো কি বলেছে, অথবা বি সমপ্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে এল দৈর্ঘ্যের আই প্রবাহমাত্রা বহনকারী রিজু পূর্বে সর্বোচ্চ অনুভূত বলের রাশিমালা, এটা এফ ইজ ইকুয়াল টু বি আই এল সাইন থিটা যেটা ছিল সেইটা, তোমরা ওইটা বইতে পেয়ে যাবে। তারপর দেখো বিয়েরটা কি বলেছে, 16 বি যে একটি 100 ওহম রোধের গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণীতে 3 ভোল্ট তড়িৎচালক বলে ব্যাটারি এবং 200 ওহম রোধ সংযোগ করা হয়, তখন এটি 25 ঘরের স্কেলের বিক্ষেপ দেখায়, তাহলে গ্যালভানোমিটার দক্ষতাঙ্ক কত। এখানে দক্ষতাঙ্কের তোমরা ডেফিনেশনটা লিখে রাখবে যে দক্ষতাঙ্ক কি, যে গ্যালভানোমিটারের স্কেলের একক বিক্ষেপের দরুন যে প্রবাহ দরকার তাকে দক্ষতাঙ্ক বলে। তার মানে আই ইজ ইকুয়াল টু যদি কে থিটা হয়, তাহলে এই যে কেটাকে বলা হচ্ছে দক্ষতাঙ্ক। এইখানে তোমাকে বের করতে বলেছে 100 ওহমের রোধ আছে আর শ্রেণীতে কত আছে যে 3 ভোল্ট তড়িৎচালক বলে ব্যাটারি 200 ওহম রোধ যোগ করা আছে, তাহলে আই কত হবে, আই ইজ ইকুয়াল টু কত ভি কত 3 ভোল্ট আর মোট রোধ কত 100 প্লাস 300 200, তার মানে 300 ওহম, তাহলে আই ইজ ইকুয়াল টু কত 0.01 অ্যাম্পিয়ার, তাহলে 0.01 অ্যাম্পিয়ার। দেখো এইখানে 25 ঘরের পূর্ণ বিক্ষেপ দেখায়, তাহলে 1 ঘরের বিক্ষেপ কত হবে, তাহলে 25 ঘর বিক্ষেপের জন্য প্রয়োজনীয় প্রবাহ কত 0.01, তাহলে 1 ঘরের জন্য কত হবে 0.01 ডিভাইডেড বাই 25, তাহলে এটা ভ্যালু কত হচ্ছে 0.01 ডিভাইডেড বাই 25, 0.01 ডিভাইডেড বাই 25 কত হচ্ছে 4 ইন্টু 10⁻⁻⁴ অ্যাম্পিয়ার পার ডিভিশন, এটা কি হচ্ছে দক্ষতাঙ্কের একক। আচ্ছা, এটা গেল। তারপর 17 এটা তোমরা পারবে, এটা কি করে উজ্জ্বল বা অন্ধকার পটি পাওয়া যায়, ঝালর প্রস্থের বেগ নির্ণয়। আচ্ছা, 17 বিটা বলেছে দেখো যে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষার সাহায্যে ব্যতিচার ঝালর পাওয়ার জন্যে দুটি 560 ন্যানোমিটার এবং 420 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের সমন্বয়ে গঠিত আলোক রশ্মিগুচ্ছ ব্যবহার করা হলো। তাহলে যে স্থানে উভয় তরঙ্গের উজ্জ্বল ঝালর পরস্পর মিলিত হয়, কেন্দ্রীয় উজ্জ্বল অবস্থান থেকে সেই স্থানের ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। দ্বিরেখ ছিদ্রদ্বয়ের ব্যবধান 4 মিলিমিটার এবং ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1 মিলিমিটার। তাহলে λ1 তোমাদের কত দিয়েছে 560 ন্যানোমিটার, এটাকে একদম আমরা মিটারে কনভার্ট করে নেই, তাহলে এত মিটার। λ2 ইজ ইকুয়াল টু কত বলেছে 420 ন্যানোমিটার, এত ন্যানোমিটার। আর ছিদ্রদের ব্যবধান মানে 2D ইজ ইকুয়াল টু কত বলেছে যে 4 মিলিমিটার, তাহলে 10⁻³ মিটার। আর ছিদ্র থেকে পর্দা দূরত্ব মানে ক্যাপিটাল ডি কত বলেছে 1 মিটার বলেছে। তাহলে তোমাকে বের করতে বলেছে যে স্থানে উভয় তরঙ্গের উজ্জ্বল ঝালর পরস্পর মিলিত হয়। তাহলে আমরা ধরে নেই যে প্রথম তরঙ্গের n1তম উজ্জ্বল ঝালর ও দ্বিতীয় তরঙ্গের n2তম উজ্জ্বল ঝালর মিলিত হয়। হ্যাঁ, যে n-তম ঝালর দ্বিতীয় কন্ডিশনে n2তম ঝালরের সঙ্গে মিলিত হবে। যদি প্রথম কন্ডিশনে ঝালর প্রস্থ যদি y1 হয় এবং দ্বিতীয় কন্ডিশনে যদি y2 হয়, তাহলে আমরা লিখতে পারি যে n1 y1 ইজ ইকুয়াল টু n2 ইন্টু y2 এটা।
তাহলে ওয়াই ওয়ানটা কি, যে প্রথম ক্ষেত্রে ঝালর প্রস্থ, আর ওয়াই টুটা কি, যে দ্বিতীয় ক্ষেত্রে ঝালর প্রস্থ। তাহলে n1 ইন্টু আবার y ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যে ডি ল্যামডা বাই কত 2d হয়। তাহলে ডি প্রথমটার জন্য ল্যামডা 1 বাই 2d ইজ ইকুয়াল টু ডি ল্যামডা 2 ইন্টু 2d ইন্টু n2 এটা। তাহলে দেখো 2d কাটছে, d কাটছে, n1 ল্যামডা 1 ইজ ইকুয়াল টু n2 ল্যামডা 2। তাহলে n1 বাই n2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ল্যামডা 2 বাই ল্যামডা 1। তাহলে ল্যামডা 2 কত 420, দুই দিকে দেখো ন্যানোমিটার কাটছে, 420 ডিভাইডেড বাই 560, তাহলে কত হচ্ছে 3:4। তাহলে যে প্রথম ঝালরের 3 নম্বর ঝালর 4 নম্বর ঝালরের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তোমাকে বের করতে বলেছে যে মধ্যবিন্দু থেকে দূরত্ব কত। তাহলে প্রথম ক্ষেত্রে 3 নম্বর ঝালর এর দূরত্ব কত হবে, xn ইজ ইকুয়াল টু তোমরা কি জানো ডি ল্যামডা বাই 2d। তাহলে ডি ইন্টু 3 ইন্টু ল্যামডা বাই 2d, ডি কত হচ্ছে 1 মিটার ইন্টু 3 ইন্টু ল্যামডা কত বলেছে, ল্যামডা 1 বলতে পারো প্রথম ক্ষেত্রে। তাহলে 560 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ডিভাইডেড বাই 2d কত, যে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এটা হয়ে যাচ্ছে 420 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এত মিটার। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলপুটি থেকে 3 নম্বর ঝালরের দূরত্ব কত, এত মিটার। হ্যাঁ, উত্তর হবে তাহলে এটা। এই ছিল। আর বাকিগুলো দেখো 17 বিটা অথবা বিটা, এটা তোমরা করতে পারবে। বিটা দেখো এরকমটা গ্রাফ হবে, তোমাদের বইতেই আছে। হ্যাঁ, তাহলে এই ছিল তোমাদের কোশ্চেন। মোটামুটি কোশ্চেনটা কঠিন হয়েছিল, তা সত্ত্বেও তোমাদের হয়তো পরীক্ষাটা ভালো হয়েছে। সামনেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষা, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।